সুপ্রিয় উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের ফিলোসফি অর্থাৎ দর্শন বিষয়টি পরীক্ষা রয়েছে। আর এই মুহূর্তে শেষ মুহূর্তে তোমাদেরকে করতে হবে প্রচুর প্র্যাকটিস, বিকজ প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। আর এই প্র্যাকটিস হোক আমাদের সাথে। তো চলো প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তোমাদের সাথে একটা প্র্যাকটিস সেট কিন্তু আলোচনা করছি, সাজেশন উত্তর সহ। তো তোমাদের কিন্তু সময় নষ্ট হচ্ছে না, এই প্র্যাকটিস সেটটা অবশ্যই কিন্তু কমপ্লিট করো। পাশাপাশি আরও কয়েকটি প্র্যাকটিস সেট তোমাদের দিয়েছি সাজেশন প্লাস উত্তর সহ, তো ওগুলো অবশ্যই তোমরা কমপ্লিট করবে, 100% কিন্তু কমন পেতে পারো। তো এই প্রশ্নগুলো রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর তোমরা যারা উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষায় দর্শন বিষয়ে অর্থাৎ ফিলোসফি বিষয়ে ভালো রেজাল্ট করতে চাইছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখো। তো চলো শুরু করি। তোমরা নিজেরাও প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবে কতটা ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন দেখো, প্রথমে বলছে যে মুখ্য গুণ এবং গৌণ গুণের পার্থক্য অস্বীকার করেন কে? মুখ্য গুণ এবং গৌণ গুণের পার্থক্য অস্বীকার করে, উত্তর হবে বার্কলে। মুখ্য গুণ আর গৌণ গুণের পার্থক্য অস্বীকার করেছিল। নেক্সট দেখো, স্তম্ভ এর সাথে স্তম্ভ বি মিলিয়ে লেখো। 2 নম্বর প্রশ্ন আমি তোমাদেরকে ডাইরেক্ট অ্যান্সার কিন্তু বলে দিচ্ছি। প্রথমে দেখো, অদ্বৈতবাদী কাকে বলা হয়? 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ। অদ্বৈতবাদী বলা হচ্ছে স্পিনোজাকে, স্পিনোজা হচ্ছে অদ্বৈতবাদী। 2 নম্বর দেখো, দ্বৈতবাদী, ইনি হচ্ছেন ডেকার্ত, ডেকার্ত হলো দ্বৈতবাদী। 3 নম্বর হচ্ছে বহুত্ববাদী, ইনি হচ্ছেন লাইবনিজ। এবং 4 নম্বর সংশয়বাদী, ইনি হচ্ছেন হিউম, হিউমকে সংশয়বাদী বলা হয়। তো মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা আসার মতো একটি প্রশ্ন। চলে আসবো 3 নম্বর প্রশ্ন। লকের মত অনুসারে দ্রব্যের সঠিক ক্রমটি হলো, 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ। দ্রব্যের সঠিক ক্রম উত্তর বলেছি, দেখো উত্তর হবে জড়, তারপর আত্মা, তারপর ঈশ্বর, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 4 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, সৌরভ এমন একজন দার্শনিককে জানেন যিনি দ্রব্য সম্পর্কে দ্রব্য হিসেবে জড়দ্রব্য স্বীকার করেন না, আবার আত্মাকে দ্রব্য বলে স্বীকার করেন না, এমনকি ঈশ্বরকেও দ্রব্য বলে স্বীকার করেন না, কিন্তু গুণ সমষ্টিকে দ্রব্য বলে। তিনি কে? 4টে অপশন তোমরা দেখতেই পাচ্ছ। উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, অর্থাৎ হিউম। হিউম কিন্তু আত্মাকে দ্রব্য বলে স্বীকার করেনি, ঈশ্বরকেও দ্রব্য বলে স্বীকার করেনি, যিনি দ্রব্য হিসেবে জড়দ্রব্যকে আবার স্বীকার করেনি, কিন্তু গুণ ও সমষ্টিকে বলা হচ্ছে, গুণের সমষ্টিকে বলা হচ্ছে দ্রব্য। তাহলে বলেছেন হিউম, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 5 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, অভ্যাসগত ধারণাই হলো কার্যকারণ ধারণার উৎস, একথা কে বলেন? অভ্যাসগত ধারণাই হচ্ছে কার্যকারণ ধারণার উৎস, একথা বলেছেন, উত্তর হবে হিউম। এটাও কিন্তু বলেছেন হিউম। চলে আসবো 6 নম্বর দেখো, বিবৃতি। হিউমের মতে অভিজ্ঞতার সাহায্যে অনিবার্য সম্বন্ধের কোনো জ্ঞান হয় না। আবার কারণ বলছে কার্যকারণ, কারণ ও কার্য দুটি সম্পূর্ণ পৃথক ঘটনা। তো এটা কিন্তু একেবারেই সঠিক, এ এবং বি উভয় কিন্তু সত্য ঘটনা। তাহলে আমরা অপশান ওয়াইজ বেছে নিচ্ছি, কিন্তু 4টে অপশান তোমরা দেখতে পাচ্ছ। অপশান নাম্বার এ। চলে আসবো আমরা 7 নম্বর প্রশ্ন। এবার দেখো, প্রসক্তিবাদীদের মতে কারণকে বিশ্লেষণ করলে কার্য পাওয়া যায়। এখানে সত্য মিথ্যা নিরূপণ করতে বলেছে। তো প্রসক্তিবাদীরা এমনটাই বলেছেন, কারণকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কিন্তু আমরা কার্য পাবো, একদম কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, কার্যকারণ সম্বন্ধে প্রসক্তিবাদীদের প্রবক্তা হচ্ছে হিউম, এটা কিন্তু সম্পূর্ণরূপে মিথ্যা। নেক্সট, হিউমের মতে কার্যকারণ সম্বন্ধের জ্ঞান পূর্বতঃসিদ্ধ জ্ঞান নয়, এটা কিন্তু সম্পূর্ণ সত্য। এবং 4 নম্বর দেখো, হিউম হচ্ছে সতত সংযোগ তত্ত্বের প্রবক্তা, একদম ভুল। সতত সংযোগ তত্ত্বের প্রবক্তা ইউইং বলেছে, তো এটা একদম সম্পূর্ণ মিথ্যা। তো 7 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার আমরা বেছে নিচ্ছি অপশন নাম্বার বিটিকে। তো দেখে নাও তোমরা। চলে আসবো 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, সাথী একজন জার্মান দার্শনিকের ভক্ত, যিনি মনে করেন ঘটনা প্রত্যয় কারণে প্রত্যয়ের উপর অনিবার্যভাবে প্রতিষ্ঠিত এবং কার্যকারণ সম্বন্ধের ধারণাটি পূর্বতঃসিদ্ধ জ্ঞানাকার। সেই দার্শনিকটিকে 8 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ, অর্থাৎ কান্ট। নেক্সট 9 নম্বর প্রশ্ন, বিস্তৃতি ও চেতনা হলো ঈশ্বরের দুটি সমান্তরাল গুণ, কে বলেছেন? দেখো খুব ইম্পর্টেন্ট, উত্তর হয়ে যাবে স্পিনোজা, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 10 নম্বর প্রশ্ন দেখো, যে মতবাদ অনুযায়ী মানস ঘটনা ও দৈহিক ঘটনা পরস্পর কার্যকারণ সূত্রে আবদ্ধ, সেই মতবাদটির নাম কি? উত্তর হয়ে যাবে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ মতবাদ। ভালো করে দেখে নাও, ক্রিয়া প্রতিক্রিয়া। নেক্সট 11 নম্বর প্রশ্ন, দেহ মন পরস্পর নিরপেক্ষ দ্রব্য, কথাটি বলেছেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, দেখো উত্তর হয়ে যাবে ডেকার্ত। দেহ মন পরস্পর নিরপেক্ষ দ্রব্য, কথাটি বলেছেন ডেকার্ত। নেক্সট প্রশ্ন, স্পিনোজা দেহ ও মনের সম্বন্ধ বিষয়ে যে মতবাদ প্রতিষ্ঠা করেছেন তার নাম কি? উত্তর হবে সমান্তরালবাদ, অর্থাৎ অপশন নাম্বার ডি। তোমরা এটা জানো, আগের সেটাও আমরা আলোচনা করছি। দেহ ও মনের সম্বন্ধ বিষয়ে যে মতবাদ প্রতিষ্ঠা করেছিল স্পিনোজা, সেটা হচ্ছে সমান্তরালবাদ। নেক্সট 13 নম্বর প্রশ্ন দেখো, উপনিষদের আলোচ্য বিষয় কি? দেখো বেদের শেষ ভাগ উপনিষদ, এই উপনিষদের অপর নাম বেদান্ত। তো এখন আমাকে বলেছে আলোচ্য বিষয় কি? উপনিষদের আলোচ্য বিষয় হচ্ছে বেদের অন্তর্নিহিত দার্শনিকের চিন্তাভাবনা, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বেদের অন্তর্নিহিত দার্শনিক চিন্তাভাবনাই হলো উপনিষদের আলোচ্য বিষয়। এরপর 14 নম্বর প্রশ্ন দেখো, স্তম্ভ এর সাথে স্তম্ভ বি কিন্তু মেলাতে বলছে, মোস্ট ইম্পর্টেন্ট। দেখো
প্রথমে তোমাদেরকে আমি বলে দিচ্ছি, একবার উত্তরটা মিলিয়ে নাও। 14 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে দেখো গৌড়পাদ। গৌড়পাদ কী হবে? উত্তর হয়ে যাবে 1 নম্বর হচ্ছে মান্ডুক্য কারিকা, ঠিক আছে। গৌড়পাদ। নেক্সট বাদরায়ণ, এটা হয়ে যাবে অপশন নাম্বার ডি ব্রহ্মসূত্র। তাই ব্রহ্মসূত্রের রচয়িতাকে বাদরায়ণ। 1 নম্বর প্রশ্ন আলাদা করে আসতেই পারে। 3 নম্বর প্রশ্ন দেখো শঙ্করাচার্য শারীরিক ভাষ্য, তার শারীরিক ভাষার রচয়িতা কিন্তু শঙ্করাচার্য। আর 4 নম্বর যেটা হচ্ছে নিম্বার্ক, এটা হচ্ছে বেদান্ত পারিজাত সৌরভ, মোস্ট ইম্পর্টেন্ট। বেদান্ত পারিজাত সৌরভের লেখককে? উত্তর হচ্ছে নিম্বার্ক। নেক্সট 15 নম্বর চলে আসবো, শঙ্করাচার্যের বেদান্ত দর্শন ড্যাশ নামে পরিচিত, মোস্ট ইম্পর্টেন্ট। দেখো কী নামে পরিচিত শঙ্করাচার্যের বেদান্ত দর্শন? 15 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অদ্বৈতবাদ, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট ব্রহ্মসূত্র গ্রন্থটির রচয়িতাকে? অবশ্যই ব্রহ্মসূত্র গ্রন্থটির রচয়িতা হচ্ছে বাদরায়ণ। এই মাত্র তোমরা দেখলে এখানে বাদরায়ণ কিন্তু ব্রহ্মসূত্র, তাহলে ব্রহ্মসূত্র গ্রন্থটির রচয়িতা হচ্ছে বাদরায়ণ। চলে আসবো আমরা 17 নম্বর প্রশ্নে। 17 নম্বর প্রশ্নটি দেখো, বলছে মায়া ব্রহ্মের এক অনির্বচনীয় শক্তি। এর কারণ হচ্ছে মায়াকে সৎ বা অসৎ বলা যায় না। তো এটা কিন্তু একেবারেই সঠিক বলেছে। তো দেখো অপশান আমরা বেছে নিচ্ছি অপশান নাম্বার এটিকে। এ এবং আর উভয় সত্য এবং আর এর সঠিক ব্যাখ্যা। নেক্সট ব্রহ্ম ছাড়া ঈশ্বর সত্তাহীন, এই কথা কে বলেছে? ব্রহ্ম ছাড়া ঈশ্বর কিন্তু একেবারেই নেই বা সত্তাহীন, এটা বলেছেন শঙ্করাচার্য, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট ড্যাশ দুটি শক্তি, আবরণ শক্তি ও বিক্ষেপ শক্তি। কার দুটি শক্তি? মায়া, মনে রাখবে মায়ার দুটো শক্তি আছে। মায়া, অপশন নাম্বার ডি, মায়ার দুটি শক্তি, আবরণ শক্তি আর বিক্ষেপ শক্তি। নেক্সট চলে আসবো 20 নম্বর প্রশ্ন। শঙ্করাচার্যের মতে মায়া শক্তির প্রভাবে ব্রহ্ম কীরূপে প্রতিভাত হয়? দেখো মায়া শক্তির প্রভাবে ব্রহ্ম কিন্তু জগৎ রূপে প্রতিভাত হয়, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যেটা শঙ্করাচার্য বলেছেন কি মায়া শক্তির প্রভাবে ব্রহ্ম কিন্তু জগতে পরিণত হয়। চলে আসবে 21 নম্বর প্রশ্ন। 21 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, আত্মহননকারীকে বা আত্মহননকে অর্থাৎ আত্মহত্যা করাকে রাষ্ট্রবিরোধী কাজ বলে উল্লেখ করেছেন কে? অবশ্যই রাষ্ট্রবিজ্ঞানী অ্যারিস্টটল, মানে রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল। তিনি কী করেছেন? আত্মহননকে রাষ্ট্রবিরোধী কাজ বলে অভিহিত করেছেন। নেক্সট চলে আসবো আমরা 22 নম্বর প্রশ্ন। দেখো অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারিতে আত্মহত্যা শব্দের গুরুত্বপূর্ণ অর্থ কী? উত্তর হবে আত্মহত্যা কথার অর্থ হচ্ছে ইচ্ছাকৃতভাবে নিজেকে হত্যা করা, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 23 নম্বর প্রশ্ন দেখো, ড্যাশ হলো হত্যার একটি পরিমার্জিত রূপ। উত্তর হচ্ছে কৃপা হত্যা, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কৃপা হত্যার একটি পরিমার্জিত রূপ। নেক্সট 24 নম্বর প্রশ্ন। দেখো এই প্রশ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি বলেছে? এমিল দুর্খেইম। দেখো উত্তরটা আমি তোমাদের বলেছি ডাইরেক্ট। এমিল দুর্খেইম হবে তিনি হচ্ছে সমাজবিদ, এবং এমিল দুর্খেইমের লেখা গ্রন্থটির নাম তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, ঠিক আছে। চলে আসবো নেক্সট সিগমুন্ড ফ্রয়েড। ইনি হচ্ছেন মনোবিজ্ঞানী সিগমুন্ড ফ্রয়েড। পিটার সিঙ্গার। উত্তর হবে নীতিবিদ, তিনি হচ্ছেন নীতিবিদ। 4 নম্বর প্রশ্ন দেখো আলভিয়র কামু, ইনি হচ্ছেন অস্তিত্ববাদী দার্শনিক ও সাহিত্য। চলে আসবো আমরা 25 নম্বর প্রশ্নে। আত্মগ্লানি বা নীতিভ্রষ্ট মানুষের আত্মহত্যা কী নামে পরিচিত? উত্তর হয়ে যাবে অধঃপতনজনিত আত্মহত্যা, যেটা আত্মগ্লানি বা নীতি থেকে পুরোপুরি ভ্রষ্ট সেরকম মানুষের আত্মহত্যা কিন্তু অধঃপতনজনিত আত্মহত্যা নামেই পরিচিত। নেক্সট প্র্যাকটিক্যাল ইথিক্স গ্রন্থের রচয়িতাকে? উত্তর হয়ে যাবে 26 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ পিটার সিঙ্গার, প্র্যাকটিক্যাল ইথিক্স গ্রন্থের রচয়িতা। নেক্সট 27 নম্বর প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলকে অস্বাভাবিক উষ্ণ করে এবং পরিবেশকে নিদারুণভাবে দূষিত করে যে দুটি গ্যাস? উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ কার্বন ডাইঅক্সাইড ও মিথেন। এই গ্যাসগুলি কী করে? বায়ুমণ্ডলকে অস্বাভাবিকভাবে উষ্ণ করে এবং পরিবেশকে কিন্তু নিদারুণভাবে দূষিত করে। নেক্সট আমরা চলে আসবো 28 নম্বর প্রশ্ন। পরিবেশমূলক নীতিবিদ্যার উদ্ভব হয়েছে প্রায় কত সাল থেকে? অবশ্যই তোমরা জানো এটা প্রায় 1950 সাল থেকে। মনে রাখবে 1950 সাল থেকে পরিবেশমূলক 1950 হবে, ঠিক আছে। 1950 সাল থেকে কী হয়েছে? পরিবেশমূলক নীতিবিদ্যার উদ্ভব হয়েছে, ঠিক আছে। চলে আসবো 29 নম্বর প্রশ্ন। আর্নেনেস বাস্তু সংস্থানমূলক নৈতিক আলোচনায় দুটি প্রকারের উল্লেখ করেছেন। একটি হলো গভীর বাস্তু সংস্থান আর অপরটির নাম কি? চলো অপশন দেখি। তো 29 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, হচ্ছে অগভীর বাস্তু সংস্থান। নেক্সট দেখো 30 নম্বর প্রশ্ন। পরিবেশ নীতিবিদ্যা ড্যাশ নিয়ে আলোচনা করে? পরিবেশ নীতিবিদ্যা কী নিয়ে আলোচনা করে? জীব ও আজীব উভয় নিয়ে কিন্তু আলোচনা করে। নেক্সট সমাজ হলো সম্পর্কের একটি জটিল জাল, কথাটি কে বলেছেন? উত্তর হবে অ্যারিস্টটল। এই কথা বলেছেন যে সমাজ হলো সম্পর্কের একটি
সমাজ বলেছে না, সমাজ সামাজিক সম্পর্কের একটি জটিল জাল, কথাটি কে বলেছেন? উত্তর হয়ে যাবে গ্রিসবার্ট। ঠিক আছে, সরি ফর লিটল মিস্টেক, তো এটা তোমরা ঠিক করে নাও, গিসবার্ট হবে। ঠিক আছে, সমাজ হলো সামাজিক সম্পর্কের একটি জটিল জাল বলেছেন গিসবার্ট, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট 32 নম্বর প্রশ্ন দেখো, যে মানুষ সমাজে বাস করে না সে হয় পশু না হয় দেবতা, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তো বক্তব্যটি কোন দার্শনিক বলেছে? অবশ্যই ইনি কিন্তু অ্যারিস্টটল বলেছেন যে মানুষ সমাজে বাস করে না সে হয় পশু না হলে দেবতা, যে কোনো একটা হতে পারে। দেখো সমাজে কিন্তু দেবতা কিন্তু বাস করতে আসে না, আবার সমাজে পশুও, সে হয় পশু না হলে দেবতা, পশু সমাজে বাস করে, আচ্ছা বাস করে না। আচ্ছা নেক্সট দেখো, সম্প্রদায়ের ভিত্তি দুটির একটি হলো আঞ্চলিক ভিত্তি, অপরটি হলো র্যাক্স। সম্প্রদায়ের ভিত্তি এবার তোমাদের দেখতে হবে, সম্প্রদায়ের ভিত্তি দুটি ভিত্তি, তো একটি হচ্ছে আঞ্চলিক ভিত্তি আর অপরটির নাম কি? উত্তর হয়ে যাবে মনস্তাত্ত্বিক ভিত্তি, অর্থাৎ অপশন নম্বর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 34 নম্বর প্রশ্ন দেখো, ম্যাকাইভার ও পেজের মতে সম্প্রদায়ের সদস্যদের মধ্যে সচেতনতার ফলে যে মানসিকতা গড়ে ওঠে তাকে সাজাত্যবোধ বলে। এটি যে তিনটি পরস্পর সংযুক্ত মনোভাবের দ্বারা গঠিত সেগুলি হলো, দেখো 34 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার বলেছি, উত্তর হয়ে যাবে আমরা বোধ, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমরা বোধ, ভূমিকা বোধ, নির্ভরতা বোধ। চলে আসবো 35 নম্বর প্রশ্ন, যখন কিছু সংখ্যক ব্যক্তি একই স্বার্থসিদ্ধির জন্য সংগঠিত হয় এবং একটি নির্দিষ্ট কর্মপন্থা অবলম্বন করে তখন সেই জনগোষ্ঠীকে কী বলা হয়? একদম কারেক্ট, মানে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। দেখো উত্তর হয়ে যাবে সেই সমস্ত জনগোষ্ঠীকে বলা হচ্ছে সংঘ, মনে রাখবে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 36 নম্বর প্রশ্ন দেখো, সম্প্রদায় হলো স্বাভাবিক গোষ্ঠী এবং নির্দিষ্ট ভূখণ্ড আছে, কিন্তু সংঘ হলো ড্যাশ সংগঠন। 36 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর হচ্ছে কৃত্রিম। দেখো সম্প্রদায় হচ্ছে স্বাভাবিক গোষ্ঠী এবং নির্দিষ্ট ভূখণ্ড আছে, কিন্তু সংঘ হচ্ছে একটি কৃত্রিম সংগঠন। ঠিক আছে, আর যার নির্দিষ্ট কোনো ভূখণ্ড না হলেও চলে, বুঝতে পেরেছো? অপশন নাম্বার 36 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, অর্থাৎ কৃত্রিম ভূখণ্ড। নেক্সট 37 নম্বর প্রশ্ন, যখন আমরা সংগঠিত গোষ্ঠী চিন্তা করি তখন তা হয় সংঘ সমিতি, আর যখন গোষ্ঠীর কর্মনীতি ও কার্যপ্রণালী চিন্তা করি তখন তা হয় ড্যাশ। উত্তরে যাবে তখন তা হয় প্রতিষ্ঠান। কি বললাম? যখন আমরা সংগঠিত গোষ্ঠীর চিন্তা করি, যেমন একটা গোষ্ঠী করতে হবে, সংগঠিত গোষ্ঠী, তখন চিন্তা করি তখন সেটা হচ্ছে সংঘ সমিতি। আর যখন গোষ্ঠীর কাজ কেমন করে হবে, কার্যপ্রণালী কেমন করে হবে সেগুলো চিন্তা করি তখন সেটা হয়ে যায় প্রতিষ্ঠান। নেক্সট 38 নম্বর প্রশ্ন, ইনস্টিটিউশন শব্দটির দুটি অর্থ আছে। ব্যাপক অর্থে ইনস্টিটিউশন শব্দের অর্থ হচ্ছে প্রতিষ্ঠান, আর সংকীর্ণ অর্থে ইনস্টিটিউশন শব্দের অর্থ কী? উত্তরে যাবে অনুষ্ঠান, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 39 নম্বর প্রশ্ন দেখো, রাষ্ট্র দ্বারা অনুমোদিত ও সরকার কর্তৃক প্রযুক্ত বিধিনিষেধকে কী বলা হয়? অবশ্যই রাষ্ট্র দ্বারা অনুমোদিত, রাষ্ট্র কিন্তু আইনকে অনুমোদন করেছে, এবং সরকার কর্তৃক প্রযুক্ত, এটাও কিন্তু সরকার কর্তৃক প্রযুক্ত বিধিনিষেধ, এটা হচ্ছে আইন। মনে রাখবে অপশন নাম্বার এ। 40 নম্বর প্রশ্ন দেখো, অধ্যাপক গার্নার ফিলোসফিতে রাষ্ট্রবিজ্ঞান ঢুকেছে। দেখো অধ্যাপক গার্নার রাষ্ট্রের 4টি প্রধান বৈশিষ্ট্য বা উপাদান উল্লেখ করেছেন, যদি এগুলো আছে তো সেগুলি কোনো একটির অভাব ঘটলে সেই সংগঠনকে রাষ্ট্র বলা যাবে না। নিচে 4টি দেখে বলো সেই বৈশিষ্ট্য কোনটি। 4টা অপশন তোমরা দেখতেই পাচ্ছ। তো 40 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ নির্দিষ্ট ভূখণ্ড। নির্দিষ্ট ভূখণ্ড যদি না থাকে তাহলে কিন্তু সেই রাষ্ট্রকে রাষ্ট্র বলা যাবে না, ঠিক আছে, বা সেই সংগঠনকে। তো এই ছিল তোমাদের 40টি প্রশ্ন। তোমাদের পরীক্ষা খুব ভালো হোক এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।